57 কত 23 কত 23 জুন, তাই তো 1757 23 জুন। এবার বলি পলাশী যুদ্ধ কার সাথে কার হয়, কার সাথে কার হয় পলাশী যুদ্ধ? সিরাজের সাথে কার হয়? সিরাজ ভার্সেস কে হয়? সিরাজের সাথে ইআইসি, তাই তো। ইআইসি মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কেন বেশ, তাহলে পলাশী যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1757 23 জুন, তাই তো। বেশ, কার সাথে কার? একটা সিরাজউদ্দৌলার সাথে কার হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার বলি সিরাজউদ্দৌলা কে ছিল? দেখ, প্রথমে বাংলার নবাব কে ছিল? সিরাজউদ্দৌলা আগে বাংলার নবাব কে ছিল? নবাব ছিল হচ্ছে আলীবর্দী খাঁ, তাই তো। আলীবর্দী খাঁ। সিরাজউদ্দৌলার জন্ম কত হয়? সিরাজউদ্দৌলার জন্ম কত হয়? 1733 খ্রিস্টাব্দে। কত? 1733 খ্রিস্টাব্দে, তাই তো। সিরাজউদ্দৌলা কি হয়? জন্ম হয়। বেশ, আর 1756 10 এপ্রিল সিংহাসন লাভ করে। আর এদিকে যুদ্ধ কবে হয়? 1757 23 জুন। 23 জুন যুদ্ধ হচ্ছে। আর মারা যাচ্ছে কবে? 1757 25 জুন মারা যায়। 25 জুন মারা যায়। এবার দেখ, ভালো করে বোঝ ব্যাপারটা। দেখ, প্রথমেই বলি যে আলীবর্দী খাঁ যে বাংলার নবাব ছিলেন, তাই তো। আলীবর্দী খানের ছোট মেয়ের সন্তান ছিলেন হচ্ছে সিরাজউদ্দৌলা। আর এদিকে বড় মেয়ে ছিল ঘসেটি বেগম। কে ছিল? ঘসেটি বেগম। মানে সেই ঘসেটি বেগম, আগে নাম দিয়েছিলাম আমার কিছু স্টুডেন্টকে, নাম দিয়েছিলাম ঘসেটি বেগম। তারা ঘসেটি বেগমের পার্টি অবলম্বন করতো, ঠিক আছে, চরিত্র অবলম্বন করতো, যেমন মৌ ছিল। তা ঘসেটি বেগম কি হয় বলতো? ঘসেটি বেগম তো বড় মেয়ে ছিল, এদিকে ছোট মেয়ের ছেলেকে কি করা হচ্ছে? সিংহাসনে বসানো হচ্ছে। তাহলে বড় মেয়ের তো স্বাভাবিকভাবে একটা রাগ হবে, তাই না? যে আমরা থাকতে কেন ছোট ছেলের বা ছোট মেয়ের সন্তানকে কেন সিংহাসনে বসানো হবে? এই একটা মনে মনে ক্ষোভ জন্মাতে থাকে, বোঝা গেছে? এটা হচ্ছে পরিবারগত ক্ষোভ একটা। কার ক্ষোভ? ঘসেটি বেগমের একটা ক্ষোভ ছিল যে আমি থাকতে কেন ছোট বোনের ছেলেকে কেন সিংহাসনে বসানো হবে। এই একটা পরিবারগত দ্বন্দ্ব চলতেই থাকে প্রথম থেকেই। যখন থেকে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে তখন থেকে কিন্তু এরকম ঘটনাটা চলতে থাকে। বেশ, আরো অনেক কিছু। রায়দুর্লভ ছিল, আর কে ছিল? আর অনেকেই ছিল যারা পরিবারগত ভাবে এরা দ্বন্দ্ব পেছনে লেগে থাকে, মানে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে লেগে থাকে, অল টাইম লেগে থাকে। এবার তোদের যে সালগুলো গুরুত্বপূর্ণ সেটা আমি লিখে দিলাম। দেখ, পড়াশোনা প্রথমে পড়তে গেলে যেটা প্রথমেই দরকার পড়ে সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার জন্ম কবে, তাই তো। সিরাজউদ্দৌলার জন্ম কবে? জন্মটা হচ্ছে 1733 খ্রিস্টাব্দে, বোঝা গেছে? বেশ, সিংহাসন কবে আহরণ করে? দেখ, 1756 খ্রিস্টাব্দে 10 এপ্রিল কি করে? সিংহাসন লাভ করে। বা বাংলার মসনদে বাংলার নবাব হিসাবে কে বসেন? সিরাজউদ্দৌলা বসেন, বোঝা গেছে? কবে? 1756 খ্রিস্টাব্দে। আর যুদ্ধটা কবে হচ্ছে? 1757 খ্রিস্টাব্দে 23 জুন যুদ্ধ হচ্ছে। আর উনি মারা যাচ্ছে কবে? 25 জুন মারা যাচ্ছে। এবার বলি যে যুদ্ধ বলে তো যুদ্ধটা একদিনে আজকে বলে কালকে তো হুট করে যুদ্ধ হতে পারে না। যুদ্ধটা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাই না? বিভিন্ন কারণ থাকে, যুদ্ধের বিভিন্ন কারণ থাকে, তাই তো। যুদ্ধের বিভিন্ন কারণ থাকে। এবার বলি, দেখ আরেকটা জিনিস বলি যে আমরা প্রথম থেকে জেনেছি, যখন আমরা মুঘল পড়েছিলাম মনে আছে, তখন জাহাঙ্গীর আমলে, তাই তো। আকবরের পরে কে ছিল? জাহাঙ্গীর ছিল। জাহাঙ্গীর আমলে কে ছিল? টমাস লো ছিল। বেশ, আগেও বলেছি যে আমি, দেখ তাহলে কি হচ্ছে, দেখ বউ আসছে, 1 বছর 2 বছর সংসার করছে, তারপর বলছে না আমি থাকবো না, বা আমি একসাথে থাকবো না, তাই তো। মানে একদিনে কি প্ল্যানটা করে দিয়ে একদিনে হয় কি যে কালকে বউ এলো, কালকে ঠিক হয়ে গেল? হয় না। দীর্ঘদিনের একটা মানে সংসার অশান্তি চলতে থাকে। এটাও তাই, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ছিল। অনেককে প্রথমত হচ্ছে বললাম আগে ঘসেটি বেগম দেখতে পারতো না, বিভিন্ন রকম ষড়যন্ত্র করে থাকে। এরপর হচ্ছে দেখ, আগে যখন বলেছিলাম যে হ্যাঁ মুঘলদের আমলে কি জাহাঙ্গীরের আমলে ব্রিটিশরা এদেশে বাণিজ্য করতে আসে। আর 60% মানে ভারতের মধ্যে 60% ট্রেডিং, মানে 60% যে বাণিজ্য বাইরে যেত না, যে মালপত্র বাইরে যেত, তার মধ্যে বাংলার মাল ছিল 60%, মানে দ্রব্য ছিল বাংলার 60%। বাকি অল ইন্ডিয়াতে যা হতো 40% হতো, অল ইন্ডিয়াতে। শুধুমাত্র বাংলার জিনিসপত্র কিন্তু বাইরে যেত 60%। মানে বুঝতেই পারছিস বাংলা কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাংলা দখল করা, বাংলা বলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, তখন বাংলা মানে এখনকার বাংলাদেশ, বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড সবটা ছিল আর কি, সবটা মিলে বাংলা ছিল। এখন বাংলা মানে শুধু মানে কি বলছি যে বাংলা মানে এখনকার বাংলা মানে পশ্চিমবঙ্গ, তাই তো। তখন বাংলা ছিল, কে কে ছিল? বাংলাদেশ ঢুকেছিল, আর কে ছিল? ঝাড়খণ্ড ছিল, বিহার ছিল, আর ওড়িশা ছিল। এই সবটা মিলে বাংলা ছিল, বোঝা গেছে? আর এখন তো বাংলা শুধু পশ্চিমবঙ্গ হয়ে গেছে। যাই হোক, তখনকার দিনে এইটুকু ছিল। আর তখনকার দিনে কি বলতো যে ব্রিটিশ যখন ট্রেডিং করতে হয়, আমরা দেখি ফারুক সিয়ার ফরম্যান পড়বো, অনেক এগুলো দ্বৈত শাসন ব্যবস্থা পড়বো, অনেক কিছু পড়বো। সেখানে দেখবো ব্রিটিশরা বারবার চেয়েছে যে কি করে কর ফাঁকি দেওয়া যায়, কি করে কর ট্যাক্সকে ফাঁকি দেওয়া যায়, তাই তো। ট্যাক্স কি করে ফাঁকি দেওয়া যায়, কর কি করে ফাঁকি দেওয়া যায়। আর যে সমস্ত মানে
নিচু শ্রেণীর লোকেরা তাদের কিভাবে অত্যাচার করা যায়, তাদের কাছ থেকে কি বেশি পরিমাণে কি করে কর আদায় করা যায়, এটা কিন্তু বারবার ভাবতো। আর নবাবকে কি করে ফাঁকি দেওয়া যায়, নবাবের সাথে কি করে দ্বন্দ্ব লাগানো যায়, আর নবাব কি করে কাঠের পুতুল বানানো যায়, যেটা পলাশী যুদ্ধের পর কিন্তু নবাবরা কাঠের পুতুল হয়ে গেছিল। নবাবরা ব্রিটিশরা যা বলতো নবাবরা কিন্তু তাই শুনতো। যাই হোক, তো দেখ ব্রিটিশরা বারবার কিন্তু এটাই চাইতো যে নবাবের কাছ থেকে যতটা বেশি পরিমাণে পারা যায় করটাকে ফাঁকি দেওয়া, আর যতটা বেশি পরিমাণে পারা যায় যে করকে আদায় করে নেওয়া আর ক্ষমতাটাকে কায়েম করা। এটা কি চাইতো সবসময়, কারা চাইতো? ব্রিটিশরা চাইতো। কিন্তু এদিকে সিরাজউদ্দৌলা কিন্তু ছিল যে কিন্তু শক্তিশালী ছিল, ভালো রকম শক্তিশালী ছিল। মুঘলদের পর থেকে যখন নবাবরা আসে, বাংলা নবাবরা আসে, মুর্শিদে কুলি খাঁর পর থেকে যখন পরপর আলীবর্দী খাঁ বা যারাই আসে তারা কিন্তু মোটামুটি ছিল শক্তিশালী, কিন্তু সিরাজউদ্দৌলা আলাদা রকম শক্তিশালী ছিল। ওই জন্য 1 বছর শাসনের মধ্যে তাকে কিন্তু দমিয়ে দেওয়া হয়েছিল। 1 বছর শাসন করেছিল, 1 থেকে ওই 12-14 মাস শাসন করেছিল। এবার হচ্ছে যে যুদ্ধের কারণ কি ছিল? শুধুমাত্র একটা কারণ যুদ্ধ হতে পারে, যদি শুধুমাত্র একটা রিজন হতে পারে যুদ্ধের বিভিন্ন রকম কারণ থাকতে পারে। এবার প্রথম যদি তোরা লিখিতভাবে কারণ দেখিস তাহলে ফার্স্ট রিজন হচ্ছে উপঢৌকন। ফার্স্ট হচ্ছে উপঢৌকন। এবার দেখ আগেকার নিয়ম ছিল যে যখন কোনো নতুন নবাব বা নতুন নবাব সিংহাসনে বসে তখন ব্রিটিশরা কি করতো, তখন কোনো উপঢৌকন উপহার বিভিন্ন রকম উপহার কি করতো নবাবকে পাঠাতো। কিন্তু কোনো রকম উপহার কি করা হয়নি, নবাবকে দেওয়া হয়নি। কোনো রকম উপহার নবাবকে দেওয়া হয়নি। নবাব কি বলছে, তাহলে আমি সিংহাসনে বসলাম, তুমি আমার রাজ্যে বাণিজ্য করছো আর আমাকে কোনো উপঢৌকন পাঠাচ্ছ না, তাই তো? এটা একটা ক্ষুব্ধ হচ্ছে, সে অসন্তুষ্ট হচ্ছে। বোঝা গেছে? এটা প্রথম কারণ। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, দ্বিতীয়ত হচ্ছে কি না, ফোর্ট উইলিয়াম যে দুর্গটা নির্মাণ করা হয়েছিল, ফোর্ট উইলিয়াম দুর্গ দুর্গটা নির্মাণ করা হয়েছিল। কি হয়েছিল দেখ, সেখানে নবাব বলেছিল যে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ করা যাবে না, কিন্তু সেখানে ফোর্ট উইলিয়াম দুর্গ করা হয়। এবং সেখানে কি করা হয়, পরবর্তীকালে সিরাজউদ্দৌলা আক্রমণ করে, এবং আক্রমণ করার পর সেখানে একটা 14x18 একটা রুমে অন্ধকূপ হত্যা, যেটাকে বলা হয় অন্ধকূপ হত্যা, সেখানে 146 জনকে বন্দী করা হয়েছিল। কতজনকে? 146 জনকে বন্দী করা হয়েছিল। 146 জনের মধ্যে 123 জন মারা গেছিল দম বন্ধ হয়ে মারা গেছিল। 146 জন, 123 জন মারা গেছিল। 123 জন মারা গেছে, বুঝলে? 123 জন মারা যায়। এই হত্যাটা নিয়ে বিভিন্ন রকম ঐতিহাসিক মতভেদ আছে। অনেকে বলেছে এটা সত্য, অনেকে বলেছে এটা মিথ্যা, বুঝা গেছে? কিন্তু ইতিহাসে এটা দেওয়া আছে। এটার নাম হচ্ছে অন্ধকূপ হত্যা। যে ফোর্ট উইলিয়াম দুর্গের একটা ঘরে, সেটা ঘরটা হচ্ছে 18x14, মানে 18x14 মানে হচ্ছে আমাদের বারান্দা থেকে একটু ছোট, আমাদের ডাইনিং এর থেকে, এই ডাইনিংটা রয়েছে ডাইনিং এর থেকে একটু ছোট, বুঝা গেছে তো? বেশ, একটু ছোট, হ্যাঁ ডাইনিং এর থেকে একটু ছোট, আমাদের ডাইনিংটা তো বড়, এই ডাইনিং এর থেকে একটু ছোট। কি করা হয়, এখানে 146 জনকে ভরা হয়। কতজনকে? 146 জনকে ভরে রাখা হয় ব্রিটিশদেরকে, সিরাজউদ্দৌলা ভরে দেয় 146 জনকে। সেখানে কতজন মারা যায়? 123 জন দম বন্ধ হয়ে মারা যায়। বুঝতেই পারছিস এত ছোট ঘরে কি করে থাকবে একজনের উপরে একজন, বুঝতেই পারছিস? সেখানে 123 জন মারা যায়। এর ফলে যুদ্ধটা আস্তে আস্তে একটা গুরুতর জায়গা নেয়, কারণ ব্রিটিশরা লেগে যায় এবং সিরাজউদ্দৌলা সেখানে কি করে আস্তে আস্তে একটা বিক্ষোভের জায়গা তৈরি হয়। বোঝা গেছে? বেশ, এরপর আরো হচ্ছে কি, এটা বোঝা গেছে অন্ধকূপ হত্যা কি, এটা হচ্ছে অন্ধকূপ হত্যা। এই ঘটনাটাকে বলা হয় অন্ধকূপ হত্যা। বোঝা গেছে? এই ঘটনা হচ্ছে অন্ধকূপ হত্যা। এবার বলি আর কি কারণ আছে, আর বলতে পারবি কেউ? আর কি কি রিজন আছে? বলতে পারবি? ষড়যন্ত্রটা কি? আমি ফার্স্টে বলেছি যে কে কে ষড়যন্ত্র করেছিল। ঘসিটি বেগম তো ছিল। ঘসিটি বেগম কেন ছিল? কারণ সে বড় কন্যা ছিল এবং তার ছোট কন্যার ছেলেকে যখন সিংহাসনে বসানো হচ্ছে তখন তো তার একটা স্বাভাবিক রাগ হবেই। এই ঘসিটি বেগম কি করছে? ঘসিটি বেগম ব্রিটিশদের সাথে কি করছে, যে ব্রিটিশদের সাথে কি চুক্তিবদ্ধ করছে এবং সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর ব্যবস্থা করছে। বোঝা গেছে? তার সাথে আরো কে কে যোগ দিচ্ছে? মির্জাপুর, যেটা আমরা বারবার বলি, তোদের মুসলিমদের মধ্যে দেখা কিছু হলি বলে তুমি মির্জাপুর, মির্জাপুরের মতো ভূমিকা পালন করছো। এই যে মির্জাপুর ছিল সিরাজউদ্দৌলা একদম প্রধান সেনাপতি, সে কি করলো? ব্রিটিশের সাথে হাত মেলালো এবং সিরাজউদ্দৌলাকে কি করলো? পরাজিত করলো। এবং সিরাজউদ্দৌলা যত টেকনিক ছিল, যুদ্ধে যত টেকনিক ছিল, সমস্ত কিছু কি হলো? সে ব্রিটিশদেরকে বলে দেয় এবং যুদ্ধে তাড়াতাড়ি হেরে যায়। বোঝা গেছে? বাবু হাসি কিসের জন্য হচ্ছে? বাবু হাসি কিসের জন্য? আমি সার্কাস করছি? কি করছিল বাবু? হ্যাঁ, আমাকে দেখে কি মনে হচ্ছে চোখে আমি কম দেখি? আমার চোখে কিন্তু বিরাট পাওয়ার, বুঝতে পেরেছি তো? তোমার থোবড়া দেখে বলে দেবো যে আমার তুমি কি করছো। বেশ, ষড়যন্ত্র আর অনেক রিজন ছিল। বল আর কি রিজন ছিল, বলতে পারবি? আর কি ছিল বল? আর কি ছিল? যেমন কর আমরা দেখতে পাই ফারুক সিয়ার ফরমান, সেটা পরে আছে। আরো অনেক কিছু দেখতে পাই, যেটা দেখ
সেটা হচ্ছে কর ফাঁকি দেওয়া। ব্রিটিশরা কি চাইতো বলতো, যে দেখ একটা নির্দিষ্ট পরিমাণে কর দিত, মানে দেখার কথা বলি, আমি তোদেরকে যেটা পড়াচ্ছি, যে ফিস নিয়ে পড়াচ্ছি, তোরা কি করলি, সব ব্যাচেই আসছিস, তাহলে কি হচ্ছে, একটা কর মাইনে তো ফাঁকি দেওয়া হচ্ছে। তো আসার নিয়ম হচ্ছে ব্যাচে, এই ব্যাচে আসছিস, এই ব্যাচটা আসছিস, এবার দেখা যাচ্ছে কিছু কিছু ছেলে মেয়ে আছে সব ব্যাচই আসছে, বুঝা যাচ্ছে, তাহলে কি হচ্ছে, স্যালারিকে ফিসকে ফাঁকি দেওয়া হচ্ছে। তো এবার কি করতো, কিছু পরিমাণ দেখা যাচ্ছে এই টাকা দেবো, এই পরিমাণে আমি বাণিজ্য করবো, কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত পরিমাণে বাণিজ্য করছে, সেই পরিমাণে টাকা বা সেই পরিমাণে কর কিন্তু নবাবের কাছে কি হচ্ছে, পৌঁছচ্ছে না, বোঝা যাচ্ছে, সেই পরিমাণে কর কিন্তু নবাবের কাছে পৌঁছচ্ছে না। ক্লিয়ার, বোঝা গেছে, তাহলে করকে অতিরিক্ত পরিমাণে ফাঁকি দেওয়া হচ্ছে। আর কর যখন দেখ, যখন কর নেওয়া হচ্ছে তখন কিন্তু ছোটরা যে সমস্ত ব্যবসায়ী ছিল তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, কারণ তারা তো কর দিচ্ছে না, তারা তো অনেক অল্প দামে মালটা বিক্রি করতে পারছে, দ্রব্যটা বিক্রি করতে পারছে, তাই না? যখন ট্যাক্স দিচ্ছে না তখন তো অনেক কম পরিমাণে সে মালটাকে বিক্রি করছে, ফলে যে সমস্ত দেশীয় বাণিজ্য বা দেশীয় বণিকরা ছিল বা দেশীয় ব্যবসায়ীরা ছিল, তারা কি করছে, তারা তো বেশি পরিমাণে দামটা বিক্রি করছে, বেশি পরিমাণে বিক্রি করছে মালটা, কারণ তাদের ট্যাক্স দিতে হচ্ছে। আর ব্রিটিশরা কি করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, পরিমাণে কম পরিমাণে মালটা বিক্রি করতে পারছে, তাই না? ফলে দেখ একটা কি হচ্ছে না, দেশীয় যে সমস্ত ব্যবসায়ী ছিল তাদের ক্ষতি হচ্ছে, কি হচ্ছে না, তাদের ক্ষতি হচ্ছে। এই সমস্ত কারণের জন্য কি করছে, সিরাজউদ্দৌলা একটা অসন্তুষ্ট, মনে একটা অসন্তুষ্ট সৃষ্টি হচ্ছে, এবং ফলে কি হচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে, যা পরবর্তীকালে পলাশী যুদ্ধে রূপ ধারণ করছে। বুঝা যাচ্ছে কি পলাশী যুদ্ধের কারণটা কি বোঝা যাচ্ছে, যে পলাশী যুদ্ধের কারণটা কি হচ্ছে না, প্রথমত হচ্ছে কি না, উপঢৌকন পাঠাচ্ছে না, দ্বিতীয়ত হচ্ছে কি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করছে, তারপরে কি হচ্ছে, ষড়যন্ত্র করছে, কারা কারা ষড়যন্ত্র করছে, মির্জাপুর ষড়যন্ত্র করছে, রায়দুর্লভ ষড়যন্ত্র করছে, আর কারা ষড়যন্ত্র করছে, আর ঘসিটি বেগম তো আছে, মির্জাপুর আছে, এরা সব ষড়যন্ত্র করছে কি, যে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরাতে হবে। দ্বিতীয় 4 নম্বর কারণ কি আছে, কর, যে কর ফাঁকি দেওয়া হচ্ছে, আর অনেক রকম কারণ আছে, এগুলো এত ডিটেলস আর যাচ্ছি না। বোঝা যাচ্ছে, এই কারণগুলোর জন্য কি হয়, পলাশী যুদ্ধ হয়। কার সাথে কার পলাশী যুদ্ধ হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলার পলাশী যুদ্ধ হয়, পলাশী যুদ্ধ শুরু হয়। বোঝা যাচ্ছে, আর এই যুদ্ধে হেরে গেছিল, কে হেরে গেছিল, সেটা হচ্ছে কে পরাজিত হয়েছিল, সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিল। তার প্রধান কারণ ছিল, একমাত্র কারণ ছিল, সেটা হচ্ছে মির্জাফর, কারণ তার সমস্ত যুদ্ধের কৌশল কিন্তু ব্রিটিশদেরকে বলে দিয়েছিল, আর যেহেতু ব্রিটিশদের সাথে যুক্ত হয়েছিল। বোঝা গেছে, কে প্রধান সেনাপতি কে ছিল, মির্জাফর, তাহলে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিল, মির্জাফর। আর একটা কারণ দিতে পাওয়া যায় এখানে, কৃষ্ণদাসকে আশ্রয় দেন, যেমন প্রধান শত্রু ছিল কৃষ্ণদাস, কে ছিল, কৃষ্ণদাস প্রধান শত্রু ছিল, একে আশ্রয় দিয়েছিল, কারা আশ্রয় দিয়েছিল, ব্রিটিশরা আশ্রয় দিয়েছিল। ফলে বলছে আমার শত্রু, তুমি কেন আশ্রয় দেবে, তাই তো, আমি যেন শত্রুতা হচ্ছে, তোমরা আশ্রয় দিচ্ছ ওকে, এই একটা রিজন হচ্ছে। বোঝা গেছে, এই সমস্ত কিছু কারণ একত্রিত হয়ে কি হয় না, লাস্টে সর্বশেষে কি হয়, পলাশী যুদ্ধের রূপ ধারণ করে। বোঝা গেছে, আর এই যুদ্ধে পরাজিত হয় কে না, সিরাজউদ্দৌলা পরাজিত হয়। তার প্রধান কারণ ছিল মির্জাফরের বিশ্বাসঘাতকতা। বোঝা গেছে, তুমি মির্জাফর হইবা, বোঝা গেছে। আর এর ফলস্বরূপ যখন যুদ্ধে পরাজিত হয়, পরের ফলস্বরূপ কি হয়, প্রথমত হচ্ছে বাংলার নবাবরা কি হয়, না কাঠের পুতুলে পরিণত হয়। কাঠের পুতুল মানে কোনো আর দায়িত্ব ছিল না, কোনো কিছু ছিল না, যা ব্রিটিশরা বলতো তাই শুনতো। আর এরপর একটা নতুন পদ সৃষ্টি হয়, সেটা হচ্ছে গভর্নর। কি হয়, গভর্নর, বাংলার গভর্নর। প্রথম বাংলার গভর্নর কে ছিল, আর প্রথম এখানে কে দায়িত্ব ছিল বলতো, সিরাজ তো ছিল, আর এখানে কি ছিল, ক্লাইভ। কে ছিল, ক্লাইভ। বুঝা গেছে, সিরাজউদ্দৌলার সাথে কি হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু দায়িত্বে কে ছিল, ক্লাইভ ছিল। এরপর প্রথম একটা পদের সৃষ্টি হয়, কি পদ, বাংলার কি হয়, গভর্নর, বাংলার গভর্নর। কে ছিল বাংলার প্রথম গভর্নর, কে ছিল, রবার্ট ক্লাইভ। কত সাল থেকে, 1757 থেকে প্রথম বাংলার গভর্নর কে, রবার্ট ক্লাইভ। বোঝা গেছে, কত খ্রিস্টাব্দে, 1757 খ্রিস্টাব্দে। বোঝা গেছে, কোন যুদ্ধের পর, পলাশী যুদ্ধের পর। পলাশী যুদ্ধের পর কে নবাব হয়, সেটা হচ্ছে মির্জাফর। কে নবাব হয়, মির্জাফর কে ছিলেন, সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। মনে থাকবে এগুলো, পরিষ্কার। আর বললাম যে পলাশী যুদ্ধের পর কি কি ঘটনা ঘটে, এরপর একবার টোটাল আমি সামারাইজ করে দিচ্ছি। দেখ, প্রথম পলাশী যুদ্ধের প্রথম আমি ঘটনাটা কি পড়বো, 1773 সালে কি হয়, কার জন্ম হয়, সেটা সিরাজউদ্দৌলার জন্ম হয়। বোঝা গেছে, কার জন্ম হয়, সিরাজউদ্দৌলার জন্ম হয়। বেশ, এরপর হচ্ছে কি 1756 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল কি হয়, কে সিংহাসনে বসে, সিরাজউদ্দৌলা সিংহাসনে বসে। এরপর হচ্ছে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন কি হয়, পলাশী যুদ্ধ শুরু হয়, এবং 25শে জুন কি হয়, তাকে হত্যা করা হয়। তো 2-3 দিন পরে হত্যা করা হয়। বোঝা গেছে, বেশ। এরপর হচ্ছে কি কি রিজন ছিল, কি কি কারণ ছিল, তাই তো, যুদ্ধের কি কি কারণ ছিল। আমি ফার্স্টেই বললাম যে উপঢৌকন পাঠায়নি, ব্রিটিশরা কোনো রকম উপঢৌকন সিরাজকে পাঠায়নি। তারপর দ্বিতীয়ত ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেছিল, এবং সেই দুর্গতে সিরাজউদ্দৌলা কি করেছিল, আক্রমণ করেছিল, এবং 146 জনকে 14/18 একটা রুমে বন্দী করে রাখা হয়। কতজনকে, 146 জনকে। সেখানের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনাটাকে কি বলা হয়, অন্ধকূপ হত্যা। এটা ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবাদ আছে, অনেকে বলে এটা সত্য ঘটনা, অনেকে বলে এটা মিথ্যা ঘটনা। বোঝা গেছে, বেশ। তারপরে কি ষড়যন্ত্র, যেমন ঘসেটি বেগম, তারপর রায়দুর্লভ, আর কি আছে,
আর কে ছিলেন? মির্জাফর। এরা ষড়যন্ত্র করে যে সিরাজকে কি করতে হবে, যে সিংহাসন থেকে সরাতে হবে। তারপরে কর ফাঁকি দেওয়া হতো, বিভিন্ন রকম করকে ফাঁকি দেওয়া হতো, ফলে দেশীয় বণিকদের, দেশীয় ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়। আর ওরা কর ফাঁকিতে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য চালাতে থাকে, তার ফলে সিরাজ কি হয়, ক্ষুব্ধ হয়। আর হচ্ছে কৃষ্ণদাসকে আশ্রয় দান করেছিল, ব্রিটিশরা কি করেছিল, কৃষ্ণদাসকে আশ্রয় দিয়েছিল। এই বিভিন্ন রকম কারণের জন্য কি হয়, পলাশী যুদ্ধ শুরু হয়। এরপর হচ্ছে কি না, এই কারণের জন্য, এই যুদ্ধের জন্য কি বিভিন্ন রকম ফল বা প্রভাব আসে। যে প্রভাবটা কি, যে পরবর্তীকালে যে নবাবরা সিংহাসনে বসে তাদের কোনো রকম আর কি ছিল না, কোনো রকম খুব বেশি অধিকার ছিল, সমস্ত রকম অধিকার কারা পালন করতো, হ্যাঁ যা বলতো তাই শুনতো। নবাবকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা বলতো তাই শুনতো। কিন্তু পরবর্তীকালে আরেকজন নবাব আছে, যেটা আমরা বক্সার যুদ্ধতে পড়বো, কে মীর কাসিম। মীর কাসিম কিন্তু আবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে, ফলে আবার কি যুদ্ধ শুরু হয়, আবার বক্সার যুদ্ধ শুরু হয়। যখনই ব্রিটিশদের বিরুদ্ধে যাচ্ছে তখনই যুদ্ধ শুরু হচ্ছে। মির্জাফর কোনো রকম হয়নি, করেনি, ব্যাস যুদ্ধ হয়নি। বুঝা যাচ্ছে? মীর কাসিম আসছে, মীর কাসিম আবার ব্রিটিশদের বিরুদ্ধে যাচ্ছে, আবার কি হচ্ছে, যুদ্ধ শুরু হচ্ছে। যেটা পরবর্তী ক্লাসে পড়বো, যে কি যুদ্ধ পড়বো, বক্সার যুদ্ধ পড়বো। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ। আর কে ছিল দায়িত্বে, কে ছিল পলাশী যুদ্ধের সময় ব্রিটিশ দায়িত্বে, কে ছিল, রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ, বুঝা গেছে? বেশ। অনেকে লর্ড ফর্ড বলে, লর্ড আমি বলতে পারছি, লর্ড মানে ভগবান, ওদের বিরাট লর্ড, আমি লর্ড বাবা বলতে পারবো না, ঠিক আছে? বেশ। আর সিরাজ ছিল আর বাংলার গভর্নর, প্রথম বাংলার গভর্নর পদে সৃষ্টি হয় কোন যুদ্ধের পরে, পলাশী যুদ্ধের পরে। প্রথম বাংলার গভর্নর কে, রবার্ট ক্লাইভ। কে, রবার্ট ক্লাইভ, 1757 পর থেকে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? 1757 পর থেকে পরপর আমি ক্লাস করে দিয়েছি, যারা ক্লাসে ছিল আগে তারা দেখেছি। 1757 পর থেকে একদম 1947 পর্যন্ত ক্লাস করে দেওয়া হয়েছে আমার, পরপর সাল ওয়াইজ। বল এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা? দেখ, বেশিরভাগ রাজাই পরাজিত হয়েছে এই সব ষড়যন্ত্রের আকারে। গৃহযন্ত্র, ষড়যন্ত্র, কেউ না কেউ ষড়যন্ত্র করেছে, আর টেকনিক ভুল হয়েছে, তাই না? আর এই সময় এরকম একটা ঘটনা আমরা দেখতে পাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ফ্রান্সের একটা ঘটনা সেই সময় চলছিল। কারণ আমরা ফরাসি বিপ্লব যারা পড়েছি তারা জানিস যে ফরাসি বিপ্লবের সময় কিন্তু ফ্রান্সের সাথে ইংল্যান্ডের দ্বন্দ্ব চলতে থাকে। এগুলো যখন ইউরোপের হিস্ট্রি পড়াবো, আমি আগে ক্লাসে পড়েছি, আবার নেক্সট ক্লাসে পড়াবো, তারা যারা থাকবি তারা দেখবি। বল কোনো কিছু বুঝতে অসুবিধা? কোনো কিছু বুঝতে অসুবিধা? তাহলে পরবর্তী যুদ্ধ কার সাথে কার হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলা, তাই তো? বহুত ঠান্ডা লেগে গেছে।